আমার বেসিকের প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব জ্যামিতির একটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে অনুরূপ কোণ। অনুরূপ কোণ, এখানে যদি আমি বিশ্লেষণ করি, এখানে আমরা তিনটা শব্দ অংশ পাবো। একটা হচ্ছে অনু, একটা হচ্ছে রূপ, একটা হচ্ছে কোণ। ঠিক আছে? অনুরূপ কোণ, অনু যোগ রূপ মানে অনুরূপ। অনুরূপ মানে কি, আগে আমাদেরকে অনুরূপ শব্দটা অর্থটা যদি আমরা একটু বুঝতে চেষ্টা করি, তাহলে আমরা পুরো জ্যামিতিটা সহজে করতে পারবো। অনুরূপ মানে একই রূপ। অনুরূপ মানে হুবই, হুবহু দেখতে একই রকম, এরকম জিনিসকে আমরা বলি অনুরূপ। অথবা এর সকল বৈশিষ্ট্য সমান হবে। ঠিক আছে? তো আসো অনুরূপ কোণের সংজ্ঞাটা কি আমরা একটু দেখি। সংজ্ঞাটা হচ্ছে দুটি সরল রেখাকে ধরলাম এ বি ও সিডি, দুটি সরল রেখা। দুটি সরল রেখাকে অপর একটি সরল রেখা, অপর একটি সরল রেখা হচ্ছে কি ই এফ, অপর একটি সরল রেখা তির্যকভাবে ছেদ করলে, এই যে আড়াআড়ি ভাবে, এটাকে বলে তির্যকভাবে ছেদ করলে। আমরা জানি কোনো কিছু যখন ছেদ করে সেখানে কোণের সৃষ্টি হয়। ছেদকের একই পাশে, এখানে একই পাশ ও একই দিকে যে কোণ সমূহ, কোণ সমূহ মানে হচ্ছে এখানে অধিক কোণ, একের অধিক কোণ আছে, যে কোণ সমূহ সৃষ্টি হয় বা যে কোণ সমূহ উৎপন্ন হয়, তাহলে এখানে কোণ সমূহ মানে কি অনেকগুলো, এই জন্য এখানে আমরা বলছি কি তাদের, মানে প্লুরাল। তাদের কে তাদের পরস্পরকে, তাদেরকে এখানে বলবো তাদেরকে পরস্পরের, তাদেরকে পরস্পরের অনুরূপ কোণ বলে। তাদেরকে, তাদেরকে মানে কি যারা অবস্থান করবে তাদেরকে পরস্পরের অনুরূপ কোণ বলে। আসলে এখানে বলছি কি একই পাশে ও একই দিকে, তার মানে এই অনুরূপ কোণটা যদি আমাকে করতে হয়, এখানে আমাকে দুইটা জিনিস গুরুত্ব রাখতে হবে। একটা হচ্ছে দিক, আর একটা হচ্ছে একই পাশ। এখন দিক বলতে আমরা এখানে বুঝবো উপরের দিক অথবা নিচের দিক, এইটা আমরা বুঝতে হবে। আর পাশ বলতে একটা বুঝবো বাম পাশ, আর একটা বুঝবো আমরা ডান পাশ। এই দুটা বৈশিষ্ট্য দিয়ে আমরা এদেরকে চিহ্নিত করব। আসো এই যে আমরা এখানে ভাগ করলাম, ইএফটা দিয়ে যে আমরা ভাগটা করলাম, এটা হচ্ছে আমাদের বাম দিক, আর এটা হচ্ছে, আচ্ছা এটা হচ্ছে বাম পাশ, আর এই অংশটাকে আমরা বলবো ডান পাশ। বাম পাশ, ডান পাশ। তাহলে একটু সংজ্ঞাটা আরেকবার বলি। দুটি সরল রেখাকে, এই যে দুটি সরল রেখাকে অপর একটা সরল রেখা তির্যকভাবে ছেদ করছে। ছেদ করার ফলে এখানে দেখো এই একটা কোণ উৎপন্ন হয়েছে, এই একটা কোণ, এই একটা কোণ, এই একটা কোণ, এখানে চারটা কোণ তৈরি হলো। এই কোণটার নাম আমি দিব এ বি সি ডি। এই কোণটার নাম আমি দেব ই এফ জে এস। তাহলে এখন তোমাদের কাছে আমার প্রশ্ন, এই যে দুটি সরলরেখাকে একটি সরলরেখা যখন ছেদ করছে, এই ছেদকে মোট 8টা কোণের সৃষ্টি হলো। ঠিক আছে? তাদেরকে পরস্পরের অনুরূপ কোণ বলে। ঠিক আছে? ওকে, এখন দেখো আমরা অনুরূপ কোণগুলা নির্ণয় করব। অনুরূপ, অনুরূপ কোণ, অনুরূপ কোণ এখানে কিন্তু সকল কোণের এখানে হিসাব হবে, একদম 8টা কোণের হিসাব করব আমরা। আগে আমরা ডি কোণটাকে ধরলাম, যে এখানে আমরা ডি কোণটাকে নিলাম। আসো ডি কোণের সাথে কোন কোণের মিল আছে, তার আগে ডি কোণটা কোন, মানে কোন পাশে আছে, কোন পাশে, ডান পাশে আছে, এবং সেটা কোন দিকে, নিচের দিকে নাকি উপরের দিকে? সে উপরের দিকে। কার উপরে? দেখো এই যে এ বি একটি সরল রেখা, এই যে এ বি একটা সরল রেখা, এই এ বি সরল রেখার উপরে আছে দুইটা কোণ, আবার নিচে আছে দুইটা কোণ। আবার এই যে সিডি সরল রেখা, তার উপরে আছে দুইটা কোণ, তার নিচেও আছে দুইটা কোণ। এটা তোমরা বুঝতে পারছো?
তাহলে আমি যদি প্রশ্ন করি এই ডি কোণটা কোন জায়গায় অবস্থান করতেছে, তাহলে আমরা বলবো যে স্যার এটা বাম পাশে এবং উপরে। তাহলে এস এর অবস্থানটা কোথায়, সেটাও বাম পাশে উপরে, একই বৈশিষ্ট্য। তাহলে ডির সাথে আসবে আমার এস। আগে আমরা বাম পাশে কয়টা কোণ আছে দেখো, বাম পাশে একটা কোণ, দুইটা কোণ, তিনটা কোণ, চারটা কোণ। আমরা আগে বাম পাশটা হিসাব করব, বাম পাশে। এবার আসো বাম পাশের মধ্যে সি আছে নিচে, বাম পাশে জি আছে নিচে। তাহলে আমরা এখানে সির সাথে কি লিখবো, সির সাথে লিখবো জি কোণ। তাহলে বাম পাশটা হিসাব করছি, বাম পাশের উপরে আছে দুইটা কোণ, বাম পাশের নিচে আছে দুইটা কোণ। তারা বাম পাশে উপরে মিল আছে, বাম পাশে নিচে মিল আছে। ওকে, এবার আমরা ডান পাশে চলে যাব। এই কোণটাকে আমরা ধরে নিলাম, এই কোণ আছে ডান পাশে উপরে। তাহলে ডান পাশে উপরে কোণটা আবার কে, ই কোণ। তাহলে আমরা এর সাথে ই কোণ লিখলাম। আবার ডান পাশের নিচে আছে বি, ডান পাশের নিচে আছে এফ। তাহলে আমরা বি এর সাথে কি লিখবো, এফ কোণ লিখবো। দেখো এখানে চারটা কোণ, এখানে চারটা কোণ, এখানেও চারটা কোণ, এখানেও চারটা কোণ, টোটাল আমরা কিন্তু 8টা কোণ লিখে ফেললাম। এখন এখানে একটা তোমাদের এখন মনে একটা প্রশ্ন থাকতে পারে যে স্যারে প্রত্যেকটা কোণের মাঝে সমান চিহ্নটা দিল কোন যুক্তিতে, কোন অধিকারে? অনুরূপ কোণগুলো কি সমান হয়, সেটা কি আমরা মুখস্থ শিখবো না? তার জন্য আমরা একটা ছোট্ট একটা এখানে ক্যালকুলেশন করব। এই কোণটার মান দিলাম আমি 60 ডিগ্রি, কারণ কোণ এ কোণ। এই কোণটা যদি আমার 60 ডিগ্রি হয়, তাহলে যদি আমি এটাকে ডাকি ফেলি, তোমরা সবাই জানো এই দুইটা কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। কারণ হচ্ছে এই দুইটা কোণ হচ্ছে আমার সম্পূরক কোণ। এই দুইটা কোণকে সম্পূরক কোণ বলে। সম্পূরক কোণ হচ্ছে 180 ডিগ্রি, 80-র মধ্যে 60 আছে, তাহলে বাকি কোণটা হবে আমার 120 ডিগ্রি। নির্ণয় করে ফেললাম। এই কোণটা যদি 60 ডিগ্রি হয়, এই কোণের বিপরীত কোণ হচ্ছে এটা, এটা হবে 60 ডিগ্রি। এটা যদি 120 হয়, তার মানে এই কোণটা হবে 120। আমরা এখানে চারটা কোণের পরিমাপটা কিভাবে করতে হবে সেটা আমরা জেনে গেলাম। এখানে চারটা কোণের মাপ যেমন হবে সেম ভাবে একই রূপে এই জায়গায় আমরা বসাই দেব, এটা সকল ক্ষেত্রে। তাহলে এটা যদি 60 হয়, এটাও 60 হবে, এটা 120 হলে এটাও 120 হবে, এটা 60 হলে এটাও 60 হবে, এটা 120 হলে এটাও 120 হবে। এখন দেখো এই যে সমান চিহ্নটা দিলাম, এটা যুক্তি আছে কিনা। এখানে ডি কোণের মান হচ্ছে 120, এস কোণের মান তাহলে কত, এটা 120। তার মানে কি দেখছো, মান সমান। সি কোণের মান হচ্ছে 60, জি কোণের মানও কিন্তু 60, এই জন্য সমান লিখলাম। এ কোণের মান 60, ই কোণের মানও 60, সমান লিখলাম। বি কোণের মান 120, এফ কোণের মানও 120। তাহলে আমরা কি সিদ্ধান্ত আসতে পারি যে অনুরূপ কোণ দ্বয়, দ্বয় দ্বয় মানে কি দুটা। অনুরূপ কোণ হয় যে কোনো কোণ, অনুরূপ কোণ বলো, একান্তর কোণ বলো, বহিস্থ একান্তর বলো, অন্তস্থ একান্তর, এরা দুটা দুটা মিলে হয়, জোড়া জোড়া হয়। তাহলে অনুরূপ কোণ দ্বয় কি হয়, সমান হয়। এখন যদি পরীক্ষায় আসে যে অনুরূপ কোণের 3টি বা 4টি বৈশিষ্ট্য লেখো, আমরা কি মুখস্থ করব না? একটু মুখস্থ করব না। এখানে আমি লিখে রাখছি অনুরূপ কোণের বৈশিষ্ট্য। প্রথম বৈশিষ্ট্য, অনুরূপ কোণ দ্বয় সমান। অনুরূপ কোণ দ্বয় সমান, এটাই এখান থেকে আমরা সেটা জানতে পারলাম। অনুরূপ কোণ দ্বয় একই পাশে অবস্থিত হয়। দেখো এই যে ডি কোণ উপরে, এস কোণ উপরে, তাহলে এরা একই দিকে অবস্থান করতেছে না, বা এরা উপরের দিকে, এটা উপরের দিকে অবস্থান করতেছে। এই জন্য অনুরূপ কোণ দ্বয় একই দিকে অবস্থান করে। আবার অনুরূপ কোণ দ্বয় একই পাশে অবস্থান করে। ডি কোণ বাম পাশে, এস কোণও বাম পাশে। অনুরূপ কোণের কৌণিক বিন্দু ভিন্ন। অনুরূপ কোণের কৌণিক বিন্দু ভিন্ন বা অনুরূপ কোণের কৌণিক বিন্দু আলাদা। এটা আবার কি জিনিস খেয়াল করো, যদি আমি বলি এই যে ডি কোণের এই যে কোণটা, এই কোণটার নাম হচ্ছে আমার ধরলাম ডি কোণ।
এ ডি কোণের কৌণিক বিন্দু কোনটা? এই যে মূল কোণের বিন্দু এটা না। আবার এস কোণের কৌণিক বিন্দুটা কোথায়? এখানে। এই যে এটা হচ্ছে আমার কোণ, এই কোণের এটা হচ্ছে কৌণিক বিন্দু। তাহলে ডি এক জায়গায়, এস এক জায়গায়, আলাদা আলাদা হওয়াতে আমরা লিখছি অনুরূপ কোণের কৌণিক বিন্দু ভিন্ন অথবা আলাদা। এখন যদি আমি প্রশ্ন করি কোন কোন কোণের কৌণিক বিন্দু ভিন্ন হয় না, একসাথে হয়, কোন কোন কোণ দ্বয়ের? খেয়াল করো, আমরা সবাই জানি এই একটা কোণ, আমরা সবাই জানি এই কোণটার নাম হচ্ছে আমাদের সম্পূরক কোণ। এখানে দুইটা কোণ আছে, কিন্তু দুইটা কোণের কৌণিক বিন্দু কিন্তু একটা। দুইটা কোণ, একটা কৌণিক বিন্দু, তারা এখানে সৃষ্টি। কিন্তু এদের এই কোণের কৌণিক বিন্দু, এই কোণের কৌণিক বিন্দু একটা উপরে একটা নিচে, জন্য এটা আলাদা। আরেকটা কৌণিক বিন্দু যদি আমরা বলি যেমন পূরক কোণ, এই যে পূরক কোণ, ঠিক আছে, এই পূরক কোণেরও কৌণিক বিন্দু আলাদা না, একসাথে। আবার সন্নিহিত কোণ, তারও কৌণিক বিন্দু কিন্তু একটা। যদি বলি বি কোণ এবং এফ কোণ, এটার কৌণিক বিন্দু কি একসাথে? না, বি এর কৌণিক বিন্দু এই জায়গায়, এফ এর কৌণিক বিন্দু এই জায়গায়, এই জন্য বলছে অনুরূপ কোণের কৌণিক বিন্দু ভিন্ন। তাহলে অনুরূপ কোণটার সংজ্ঞাটা কি? দুটি সরল রেখাকে অপর একটা সরল রেখা তির্যকভাবে ছেদ করলে, ছেদ তো করছে, ছেদ করার ফলে অনেকগুলা কোণের সৃষ্টি হয়েছে, কিন্তু এখানে শর্ত হচ্ছে ছেদ করলে ছেদকের একই পাশের সকল কোণের হিসাব, একই দিকের সকল কোণের হিসাব করতে হবে। যদি আমি বাম সাইড হিসাব করি, বাম সাইডের চারটা কোণের হিসাব করতে হবে, এবং উপরেরটার সাথে উপরে আসবে, নিচেরটার সাথে নিচের কোণ আসবে। আবার যদি আমি ডান পাশে যাই, ডান পাশের উপরের সাথে উপরেরটা আসবে, নিচেরটার সাথে নিচেরটা আসবে। যে কোণ সমূহ সৃষ্টি হয় তাদেরকে পরস্পরের অনুরূপ কোণ বলে। কার সাথে কে যাবে, কার সাথে কে যাবে না, কার সাথে কে আসবে, এইগুলা আমরা তোমাদেরকে অনেক সুন্দর করে বুঝালাম। এটাই হচ্ছে অনুরূপ কোণ। আশা করি সবাই বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে। এটা একটু বাসায় প্র্যাকটিস করবে। ওকে।